অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল, আপিল বিভাগের রায়। আকাশপথে টিকিট বাণিজ্য, ঈদ সামনে রেখে ভাড়া বেড়েছে দ্বিগুণ। 15 দিনের মধ্যেই বুকিং শেষ হয়ে যাওয়ার আশা। যাত্রী চাপ সামলাতে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দাবি। চেহারার অবস্থা তো দেখতেছেনই, মনে হয় যে এই মাত্র মেকআপ করে আসছি। রাস্তাটা ভিজাই রাখে দুই সাইড, তাহলে বায়ু দূষণটা হয় না। ধুলায় ধূসর ঢাকা, অস্বাস্থ্যকর বাতাসে নাকাল রাজধানীবাসী। 9 বছরের মধ্যে জানুয়ারিতে দূষণের রেকর্ড। সমন্বয়হীনতাকে দুষছে পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদের সঙ্গে আছি আমি সরদার মোহাম্মদ আরিফ। অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে জানাতে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন, তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। বাকিটুকু আমার ফ্রেন্ড বলবেন। হ্যাঁ, পুরো মামলার ব্যাকগ্রাউন্ডটা উনি বলবেন। আপনারা জানেন যে 2009 সালের 26শে অক্টোবর এই মামলাটা দুদক দাখিল করে। জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই ওনার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় এবং পরবর্তীতে চার্জশিট হয়। 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য। উনি যদিও নিজেকে এক্সপার্ট সাক্ষী দাবি করেছেন, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং সাথে জড়িত ছিল। এবং ট্রায়াল কোর্ট সবকিছু দেখে শুনে 13 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন দুদক, এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, ওনারা হাইকোর্ট ডিভিশনে অ্যাপিল করে এবং অ্যাপিলে গিয়ে এই মামলার শুনানি হয় এবং 130 পৃষ্ঠার যে বিশাল জাজমেন্ট হাইকোর্ট ডিভিশন দেয়, সেটা মূলত ছিল একটা একাডেমিক জাজমেন্ট। এটা আমরা মনে করছি যে জনাব তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য আইদার কোথাও থেকে ইম্পোর্ট করা হয়েছে অথবা কোনো ভেস্টেড কোয়ার্টারের ইনস্ট্যান্সে এই 130 পৃষ্ঠার জাজমেন্ট লেখা হয়েছিল তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য। তারই হিসাবে তাকে 7 বছরের সাজা দেওয়া হয় এবং 20 কোটি টাকা ফাইন করা হয়। 20 কোটি টাকা ফাইন করা হয় এবং তৎপরবর্তীতে জনাব কন্টেস্টিং অ্যাপিলেন্ট জনাব গিয়াসউদ্দিন আল মামুন এই লিভ টু অ্যাপিল দায়ের করেন। এই লিভ টু অ্যাপিলের উপরে বিস্তারিত শুনানি হয় অ্যাপিল বিভাগে লিভ গ্রান্টিং এর সময়। তখন শুনানি আনতে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন দেখতে পান যে এই মামলায় কোনো সাবস্টেন্স নাই। এই দুদক যে মামলাটা করেছে, এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই, আইনগতভাবে এটা অচল, আইনগতভাবে এবং অচল। 2002 সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা। যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যখন তারেক রহমান সাহেব এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্টে, তখন সেই বিচারককে ওই অবস্থায় দেশ ত্যাগ করতে হয়েছিল। সুতরাং সেই যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছিল, সেই অবস্থা থেকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে উত্তরণ করছি। আমরা আশা করছি আজকের মতো আগামী দিনেও দেশের মানুষ ন্যায় বিচার পাবে। মূল অভিযোগটা কি ছিল? মূল অভিযোগ ছিল, হাইকোর্ট কি বলেছিল রায় দেওয়ার সময়? হাইকোর্ট রায় দেওয়ার সময় বলেছিল যে জনাব তারেক রহমানের নামে সিঙ্গাপুরের সিটি ব্যাংক থেকে একটা ভিসা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে। এই ক্রেডিট কার্ড দিয়ে উনি একটা বিমানের টিকিট কেটেছেন এবং কিছু চিকিৎসার টাকা খরচ করেছেন। সুতরাং এটা মানি লন্ডারিং পর্যায়ে পড়ে। এটা ইজ অলদো এটা মানি লন্ডারিং অ্যাক্টের 3-এর যে বিধান আছে বা 13-2 যে বিধান আছে, সেই বিধানের মধ্যে পড়ে না। মোটামুটি বলতে পারেন যে গায়ের জোর করে একটা সাজা তারেক রহমানকে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। জি হ্যাঁ, আমরা এই মামলাটিতে ট্রায়াল কোর্টে আমরা যখন করেছিলাম, এই মামলাটি যখন ট্রায়াল কোর্টে আমরা যখন করেছিলাম তখন
2014 সনে নির্বাচনে তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনের সাজা বাতিলের বিষয়ে কথা বলছিলেন আইনজীবীরা। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে। মধ্যরাতে আগুনে পুড়ল রাজধানীর গাবতলীর একটি বস্তি। ফায়ার সার্ভিসের 8 ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় বেশিরভাগ ঘর। আমরা লাল আর লাল পয়টি দেই আমরা কোন দাদা বাইরে আমাকে গরুই নাই আমি কি করব আমার ছিল গরু আমি গরুর কাছে আসি আর যাই ঘরের জিনিসের খবর নিতে পারি না আমি আমার ঘরে টাকা পয়সা আমার মায়ের গয়না ঘাটে আমার কিচ্ছু বাই করতে পারি না চিল্লানি দিছে আগুন লাগছে বস্তির ভিতরে ঘুম থেকে বালমারি উঠে পোলা ভাঙিয়ে কোনো রকম বাইরে দিছে আর জীবন ঝান্ডা নিয়ে বাসে বাইরেছি শুধু আর কোনো কিছু বাই করতে পেরেছে আর যখন ধুমে উঠতেছে আমরা ভাবছি হয়তো কেউ টায়ার মায়ার জ্বালাইছে পরে যখন কাছাকাছি আসছে তখন দেখছি যে আগুন যাও যাও করে জ্বলতেছে প্রথমে একটা বিল্ডিং এ জ্বলছে পরে মনে করেন একটা থেকে মনে করেন পুরো আস্তে আস্তে সব জায়গায় ছড়ায় গেছে আগুন আহত হয় নাই তার আগে বের হয়ে গেছে আর মূলত এইখানে আপনার ওই গাড়ির কেমিক্যালের কারখানা ছিল ওইখান থেকে আগুনের উৎপত্তি শুরু হয়েছে সবকিছুই পুড়ে গেছে যা আছে তাও ভাইয়া প্রায় 400-500 উপরে ঘর বাড়ি ছিল ঠিক আছে সব পুড়ে গেছে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ভোর 4:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এরই মধ্যে পুড়ে যায় বস্তির বেশিরভাগ ঘর। 8টা ইউনিট এখানে কাজ করি। আপনারা দেখতে পেয়েছেন বস্তির এই অবস্থা চারিদিকে যেভাবে টিন শেড বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে না। আগুন কিন্তু অনেক ছড়াতে পারতো। আপনারা যদি দেখেন উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অনেকটা একেবারেই নিয়ারেস্ট সাথে লাগানো একটা চিকন মাত্র গলি, শুধু আমাদের লোক ওয়ালের উপর দিয়ে গিয়েছে ওখানে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তের গাবতলীর শাহী মসজিদ বস্তি এলাকায় আছেন রিপোর্টার উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল রাত 2টোয় গাবতলী শাহজাদপুর বস্তিতে যে আগুনের ঘটনা ঘটে সেটিতে আসলে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কিন্তু একেবারেই কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক ঘর। এবং এখনকার যদি পরিস্থিতি বলি যে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে বস্তির পাশে থাকা একটি গ্যারেজে আসলে যে গ্যারেজের কেমিক্যাল থেকে আসলে আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকেই আসলে এই আগুন লাগে। এবং তারা যেটা বলছেন যে রাতে আগুন লাগায় আসলে তারা কেউই কোনো কিছু সাথে নিয়ে বের হতে পারেনি এবং এতে আসলে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং যেহেতু এই বস্তিটির প্রতিটি ঘর আসলে টিন শেড এবং বাঁশের তৈরি ছিল এবং টিন শেড এবং বাঁশের তৈরি হওয়াতে আসলে ঘরগুলো দাহ্য হওয়ায় আসলে আগুনে পুরোপুরি পুড়ে যায়। এবং যেটি বলা যায় যে একেবারেই যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এখান থেকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে গেছেন এবং কিন্তু এখনও চারপাশে আসলে নিভে যাওয়া আগুনের যে ধোঁয়া সেগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার যারা বাসিন্দা তারা সবাই বলছেন যে তারা তাদের সব শেষ সম্বলটুকু আসলে হারিয়ে ফেলেছেন। এবং এখানে যারা স্থানীয় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত ঘরগুলোর আগুনে পোড়া টিন ও আসবাবপত্র কিন্তু আমরা সংগ্রহ করতে দেখছি। এবং এখানে যে ঘরগুলো পুড়ে গিয়েছে সেখান থেকে আসলে যে টিন এবং আসবাবপত্র যে মানে পুড়ে যাওয়ার পরে যে ধ্বংসস্তূপ সেখান থেকে আসলে সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং এবং ধ্বংসস্তূপের ভিতরে কিন্তু আসলে তারা সব জায়গাতেই খুঁটিয়ে দেখছেন যে কিছু অবশিষ্ট আসলে রয়েছে কিনা। কিন্তু অনেকেই অর্থাৎ বস্তির যে বাসিন্দারা আছেন এখানে তাদের বেশিরভাগই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তারা কিন্তু অসহায়ভাবে দেখছেন। এবং একটু বলি যে গতকাল রাতে যে আনুমানিক 2টোর দিকে যে আগুনটি লাগে সেটি কিন্তু আসলে কয়েক ঘন্টার চেষ্টায় আসলে নিয়ন্ত্রণে আসে। এবং এখনকার যে এখন যে অবস্থা সেটি হচ্ছে যে বস্তির যারা লোকজন আছেন তারা কিন্তু তাদের সেই ধ্বংসস্তূপ থেকেই আসলে তাদের ক্ষতিগ্রস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে গাবতলী শাহজাদপুর বস্তি থেকে সর্বশেষ। গাবতলী থেকে আগুনের খবর জানাচ্ছিলেন সহকর্মী উম্মে হানি। ঈদকে কেন্দ্র করে চাপ বেড়েছে আকাশপথের টিকিটে।
ঈদের আগে পরে অভ্যন্তরীণ যাতায়াতে টিকিট প্রতি দাম ছাড়িয়েছে 13,000 টাকা। আগামী 15 দিনের মধ্যেই সব টিকিট বুকিং হয়ে যাবে বলে ধারণা করছে এয়ারলাইন্সগুলো। এদিকে উড়োজাহাজের সংখ্যা না বাড়ালে যাত্রীর চাপ আরও প্রকট হবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আসন্ন ঈদ উল ফিতরের ছুটি ঘিরে শুরু হয়েছে আকাশপথে ঘরে ফেরা ও আকর্ষণীয় স্থানে বেড়ানোর তোড়জোড়। দেশ কিংবা বিদেশ এই সময়টায় বিপুল যাত্রীর চাপ সামাল দেয় এয়ারলাইন্সগুলো। অভ্যন্তরীণ সিট ক্যাপাসিটি কম থাকায় আগে কিনলে অপেক্ষাকৃত কম দামে টিকিট মিলে, তাই ঈদ যত ঘনিয়ে আসছে টিকিটের দাম প্রতিদিনই বাড়ছে। ঈদের একটা প্রেশার ইতিমধ্যে আমরা এটা লক্ষ্য করছি। সাথে সাথে আফটার ঈদ যেটা কক্সবাজারের যে ফ্লাইটগুলো আছে সেখানে ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে সেই বুকিং প্রক্রিয়াটার মধ্যে অনেক প্যাসেঞ্জার চলে গেছে এবং ট্রাভেল এজেন্সিগুলো সেই রিকোয়েস্ট অলরেডি করছে। অনলাইন টিকিট এজেন্সিগুলোর তথ্য বলছে আগামী 30-31 মার্চ থেকে 4 ও 5 এপ্রিল পর্যন্ত বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর রুটে এয়ারলাইন্স ভেদে জনপ্রতি টিকিটের দাম পড়ছে 12,992 টাকা থেকে 12,582 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 11,398 থেকে 13,540 টাকা। এছাড়া ঢাকা সিলেট রুটে 9,686 ও ঢাকা রাজশাহী রুটে টিকিটের দাম পড়ছে 13,367 টাকা। ট্যুর অপারেটরদের সংগঠন আটাপ বলছে দেশের বিভিন্ন গন্তব্যে প্রতি বছর বাড়ছে উড়োজাহাজ যাত্রী, এই চাহিদার ফলেই কমছে না ভাড়া। অভ্যন্তরীণ ট্যুরিজম বিকাশ করছে বেশি এবং এই ক্ষেত্রে পর্যটকরা খরচের পরিমাণ আগের থেকে বাড়িয়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু এই রুটে টিকিটের দামও কিন্তু আগের চেয়ে বেড়ে যাচ্ছে। আবার আমাদের সিলেট রুটে যদি আমরা দেখি, সিলেটের টিকিটের প্রায় কিন্তু ক্রাইসিস থাকে এবং এইখানেও কিন্তু 4,000-5,000 টাকার টিকিট সেটা কিন্তু 8,000 থেকে 12,000 টাকার মধ্যে চলে যায় এবং এখনও কিন্তু দাম বেশি। তো এই বিষয়গুলোকে একটু অ্যাড্রেস করা দরকার যে পর্যটকদের যাতে সুবিধা দেওয়া যায়, কম মূল্যে যাতে তারা টিকিটটা পায়। মৌসুমে চাহিদার বিপরীতে উড়োজাহাজ সংকট থাকায় আপাতত ভাড়া বিড়ম্বনা কমবে না বলে মত সংশ্লিষ্টদের। বিমান বলি বা অন্য প্রাইভেট যদি 2-3টা ক্যারিয়ার আছে তাদের তো একটা ক্যাপাসিটি সীমিত, এয়ারক্রাফট নাম্বার অফ এয়ারক্রাফট সীমিত এবং এই এয়ারক্রাফটগুলো তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তারা করে থাকে ঈদের সময় বা এই ধরনের বড় যখনই থাকে ছুটি ছাটা থাকে। ইচ্ছা করলেই যে এয়ারলাইনগুলো বেশি ফ্লাইট দিতে পারবে তাও তো না। সো কাজেই এটা যতই আমরা বলি না কেন যে যেভাবে অস্বাভাবিকভাবে যাত্রী বৃদ্ধি পায় সেই তুলনায় সিট বাড়ানো যেমন সম্ভব না, আবার ভাড়ার দিকটা চিন্তা করলেও কিন্তু এটা এর থেকে কমে এয়ারলাইনগুলোর পক্ষে পোষানো সম্ভব না। দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন করে 4টি এয়ারলাইন্স, এর মধ্যে 2টি সেবা দেয় আন্তর্জাতিক বিভিন্ন রুটেও। বিদেশ ফ্লাইটের চাপ থাকায় অভ্যন্তরে অনিয়মিত ফ্লাইট বাড়ানোর খুব বেশি সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় মালিকদের পরিচালনা পর্ষদে প্রবেশ সংকুচিত করার পক্ষে মত সাবেক ব্যাংকারদের। তাদের দাবি বাড়াতে হবে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা। তবে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে না পারলে ফিরবে না সুশাসন, এমন মন্তব্য করে অর্থনীতিবিদরা বলছেন দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটাতে নতুন বিনিয়োগকারী খুঁজতে হবে। সাইফুল ইসলামের রিপোর্ট। হাসিনা আমলে ব্যাংক খাতে যে লুটপাট হয়েছে তা দিয়ে অন্তত 24টি পদ্মা সেতু ও 14টি মেট্রো রেল নির্মাণ সম্ভব ছিল। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে করা শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সীমাহীন এসব অনিয়মের পিছনে ছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের অনুমোদন ও মালিকানা নেয়া। তাই মাত্র 2% শেয়ার ধারণ করে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রবেশের সুযোগ কমানোর পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। দাবি জানিয়েছেন স্বতন্ত্র পরিচালক বাড়ানোর। ব্যাংকের পোর্টগুলোকে ঢেলে সাজাতে হবে। যারা শেয়ার কিনেছেন পর্যাপ্ত শেয়ারের মালিক তারা বছরের শেষে তারা ডিভিডেন্ড নেবেন, কিন্তু ব্যাংকের পরিচালনার মধ্যে তারা আপনার গিয়ে খবরদারি করতে হবে, তাদের নিয়ন্ত্রণে ব্যাংকিং নিতে হবে। এটা কোনো কথার কথা না। এই যে 2%, 3%, 1% এটা একটা কালাকানো 2011 সালে যেটা করা, এটা অবিলম্বে বাতিল হওয়া দরকার। ব্যাংকে পরিচালনা পর্ষদ সদস্য হতে পারে সর্বোচ্চ 20 জন, এর মধ্যে স্বতন্ত্র পরিচালক থাকবেন 3 জন। অর্থনীতিবিদরা বলছেন পর্ষদ সংখ্যা পরিবর্তন আনার চেয়ে আর্থিক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধের উদ্যোগ নিতে হবে। ব্যাংকিং সেক্টরে যে সুশাসন সেটাকে নিশ্চিত করতে হবে। যদি সরকারি বা রাজনীতির লেজুর ভিত্তিতে কেউ সুবিধা নিতে চান
আমরা যত ভালো আইনি করি সেটা থাকবে না। কাজেই আমার কাছে মনে হয় যে একদম উপর থেকে শক্ত সুশাসন ব্যবস্থা আনতে হবে। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর এসআলমের নিয়ন্ত্রণে থাকা 8টি সহ 1 ডজন ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছেন। দুর্বল এসব ব্যাংকের পুঁজি বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এত দূর তারা অনাদায়ী ঋণ দিয়েছে যে তাদের পুঁজির ঘাটতি হয়ে গেছে। শুধু সঞ্চিতির অভাব এখানে হয়েছে তা না, হয়তো ব্যাংকের মালিকানা দিয়ে হোক বা অন্য ব্যক্তি খাতের থেকে বন্ড দিয়ে হোক, পুঁজি সরবরাহ করা ছাড়া এই ব্যাংকগুলোকে, বিশেষ করে যারা কঠিন অবস্থায় আছে এবং বিশেষ করে ইসলামী ব্যাংকগুলো যারা আছে, সেটা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে ব্যাংক কোম্পানি আইন আবারও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিষাক্ত হয়ে উঠেছে ঢাকার বাতাস। গত 9 বছরের রেকর্ড অনুযায়ী চলতি বছরের শুরুতেই সবচেয়ে বেশি দূষিত বায়ু সেবন করতে বাধ্য হয়েছেন রাজধানীবাসী। আন্তর্জাতিক সংস্থা IQR এর জরিপ বলছে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে ধারাবাহিকতা বজায় রেখেছে প্রাণের শহর ঢাকা। সাইফুল ইসলামের ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। এ যেন ধুলোর রাজ্য, প্রকৃতি থেকে শীত গেছে, কিন্তু 12 মাসই রাজধানীর বাতাস দূষিত করছে ধুলোর আস্তরণ। উত্তরায় মেট্রো রেলের নিচে এই চিত্র যেদিন ধারণ করা হচ্ছিল তার আগের দিনে বৃষ্টি হয়েছে নগরীতে, কিন্তু বায়ু ও ধূলি দূষণ কমেনি এতটুকুও। এমন চিত্র পুরো শহর জুড়ে, সড়কের দুপাশের গাছগাছালি যার প্রথম শিকার। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্য বলছে 2017-তে যেখানে রাজধানীর গড় বায়ুমান ছিল 240, সেখানে চলতি বছর বায়ুমান দাঁড়িয়েছে 318-তে। এ তো গেল দেশীয় সংস্থার হিসেবে। বায়ুমান নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থার হিসেব আরো ভয়াবহ। ধুলায় চেহারার অবস্থা তো দেখতেছেনি, মনে হয় যে এই মাত্র মেকআপ করে আসছি। এত পরিমাণ ধুলা, এই ধুলার জন্য আমরা চলতে পারতেছি না। IQR এর তথ্য বলছে গত ডিসেম্বরে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। তবুও বায়ু দূষণ রোধে বরাবরের মতোই উদাসীন সংশ্লিষ্ট দফতরগুলো। বায়ু দূষণ দূর তো দূরের কথা, বরঞ্চ নিজেরাই দূষণের সঙ্গে জড়িত 2 সিটি কর্পোরেশন, এমন অভিযোগ নগরবাসীর। এখানে দেখার দায়িত্ব তো সিটি কর্পোরেশনের। ডেলি যদি 2 বার করে পানি দেয়, বেশি করে দেয়, রাস্তাটা ভিজাইয়ে রাখে 2 সাইড, তাহলে বায়ু দূষণটা হয় না। আন্তর্জাতিক বায়ুমণ্ডলীয় সূচক AQI অনুযায়ী বায়ুমান 0 থেকে 50-এর মধ্যে থাকলে তা স্বাভাবিক হিসেবে ধরা হয়। এর মাত্রা 150 অতিক্রম করলে সেটি হয়ে ওঠে অস্বাস্থ্যকর। বাতাসকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয় 300 অতিক্রম করলে। ক্যাপসের সাম্প্রতিক তথ্য বলছে গত জানুয়ারি মাসের 16 দিন খুব অস্বাস্থ্যকর এবং 15 দিন দুর্যোগপূর্ণ বায়ুমান ছিল রাজধানীতে, যার প্রভাব পড়ছে রাজধানীবাসীর স্বাস্থ্যে। এখন কিন্তু শ্বাসকষ্টটা বাড়ছে, সবচেয়ে বেশি এফেক্টটা পড়ছে মানব দেহের উপরে, স্বাস্থ্যের উপরে। সেখানে শুরুতে ফুসফুসের সংক্রমণটা বেশি হচ্ছে, সেখান থেকে হৃদরোগের সমস্যা হচ্ছে, তারপরে কিডনি বিকল হয়ে যাচ্ছে, বাচ্চাদের মানসিক বিকাশটা কম হচ্ছে। ঢাকার বাতাস দূষণের নানা কারণের মধ্যে অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফিটনেসবিহীন গাড়ি চলাচলকে। এছাড়াও সিটি কর্পোরেশনের যথাযথ মনিটরিং এর অভাব এবং পরিবেশ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ না নেওয়াকেও দায়ী করেছেন ক্যাপসের পরিচালক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর থেকে ধুলাবালিগুলো একটু ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট হচ্ছে, অর্থাৎ উপরে আগের তুলনায় অন্তত 40 ফিট উপরে এই ধুলাবালিগুলো, বিশেষ করে ব্ল্যাক কার্বন, গাড়ির কালো ধোঁয়া, এগুলো তৈরি হচ্ছে। নির্মাণবিধি না মেনে কাজ করাটা নাগরিক ভোগান্তি তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। যদিও পরিবেশ অধিদপ্তর নিজেরাই স্বীকার করছেন তাদের অসহায়ত্বের কথা। এই কর্মকর্তা বলছেন সমন্বয়হীনতার কারণে কোনোভাবেই দূষণের লাগাম টানা সম্ভব হচ্ছে না। যেরকম প্রোগ্রেস আমরা আশা করছি সেরকম প্রোগ্রেস তো আমরা করতে পারি নাই। অন্যদেরও দায়িত্ব নিতে হবে, সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে হবে, ওনাদেরও ম্যাজিস্ট্রেট আছে। দূষণের বিস্তৃতি এত বেশি, এটা কন্ট্রোল করা লম্বা সময়ের ব্যাপার। গবেষণা বলছে ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হচ্ছে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5-এর উপস্থিতি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় 37 গুণ বেশি। ফলে এই শহরের বাতাস ক্রমেই ভারী হচ্ছে দূষিত কণার ভিড়ে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ নবায়নের বিষয়ে আলোচনার জন্য কলকাতার 2 দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করবেন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে।
দেখুন 1996 সালে যখন গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল তখনই দুই দেশের 6 জন প্রতিনিধি নিয়ে যৌথ নদী কমিশন গঠিত হয়েছিল। অর্থাৎ যৌথ নদী কমিশনের বাংলাদেশের পক্ষে 3 জন, ভারতের পক্ষে 3 জন। এছাড়াও টেকনিক্যাল কমিটিও দুই দেশের যে কমিটিগুলোতে পরে যুক্ত হয়। এই কমিটি মূলত গত 29 বছর ধরে গঙ্গার পানি বন্টনের সঠিক ন্যায্যতা দুই দেশের কাছে একেবারে সরেজমিনে তথ্য উপাত্ত দিয়ে হাজির হয় এবং এই হাজির হওয়ার জন্য কখনো বাংলাদেশে কখনো ভারতের অভ্যন্তরে এই যৌথ নদী কমিশনের বৈঠক হয়। আজকে আমি যে হোটেলটিতে দাঁড়িয়ে রয়েছি একেবারে দক্ষিণ কলকাতার শুরুর একটি 5 তারকা হোটেল। এই হোটেলেই আর কিছুক্ষণ বাদেই এই যৌথ নদী কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আজকে যৌথ নদী কমিশনের বৈঠকটি সরাসরি সংশ্লিষ্ট সূত্র আমাদের নিশ্চিত করেছে যে আজকে যৌথ নদী কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে টেকনিক্যাল কমিটির বৈঠকটি আগামীকাল হবে। তবে আজকে তাহলে কি বৈঠক হবে সেইটা কৌতূহল। আসলে আজকে বৈঠক হবে, আপনারা জানেন যে 2026 সালে 12ই ডিসেম্বর ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি যে 30 বছর মেয়াদ ছিল সেই মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর কি হবে অর্থাৎ 1996 সালে যে বাস্তবতা নিরিখে গঙ্গার পানি চুক্তি হয়েছিল, দুই দেশের 1 জানুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত পানি ভাগাভাগি করত। তখনকার গঙ্গার পানি প্রবাহ ছিল অনেক বেশি, পানি প্রবাহ আস্তে আস্তে দিন যাচ্ছিল, কমছিল। পরস্পরের বিরুদ্ধে কিছুটা ভাগাভাগির ক্ষেত্রে পাল্টা অভিযোগও ছিল। নতুন চুক্তি হলে অর্থাৎ চুক্তি নবায়ন হলে এই 30 বছরের অভিজ্ঞতা কিভাবে হয় এবং একেবারে সবশেষ 10 বছরের এই পানি প্রবাহের বাস্তবতা, তার এই একেবারে ফ্যাক্ট হাতে কলমে নিয়ে কিন্তু আজকের গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে আজকে গুরুত্বপূর্ণ এই 5 তারকা হোটেলের রুদ্ধতার বৈঠকের মধ্য দিয়ে কিন্তু চূড়ান্ত করা হবে। একেবারে দায়িত্বশীল সূত্র থেকে কিন্তু আমাদের সেটাই নিশ্চিত করা হয়েছে এবং এই রুদ্ধতার বৈঠকে কিন্তু কোনো ধরনের গণমাধ্যম প্রতিনিধি এবং কোনো ধরনের আমাদের কিন্তু ক্যামেরার এখানে অ্যাক্সেস আমরা পাচ্ছি না। তবে আমরা দিনভরই আমরা এই বৈঠকের দিকে নজর থাকবে এই সংক্রান্ত সবকিছু আমরা আপনাদের কাছে জানা থাকবো। তো এই ছিল আমার কাছে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষীয় বৈঠক হচ্ছে এবং রুদ্ধতার বৈঠক হচ্ছে সে সংক্রান্ত বৈঠকের এখনো পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে। রংপুর নগরের সেনপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারকে। বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বেশ কিছুদিন ধরে নগরীর সেনপাড়ার একটি বাড়িতে আত্মগোপনে রয়েছেন আফতাবউদ্দিন সরকার। এমন তথ্যে চালানো হয় অভিযান। পরে তাকে গ্রেফতার করা হয়। আফতাবউদ্দিন সরকারের বিরুদ্ধে একটি হত্যাসহ মোট 3টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রায় 4 বছরেও সংস্কার শেষ হয়নি সাতক্ষীরার 11.5 কিলোমিটার সড়কের। এলাকাবাসীর অভিযোগ, কোথাও 10% আবার কোথাও 20% কাজ করে বন্ধ রেখেছে ঠিকাদার। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। নতুন প্রকল্প প্রণয়ন করে সড়কটির কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলাচল করছে হালকা পরিবহন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে খাজরা ইউনিয়ন পরিষদ, কাপসান্ডা বাজার থেকে খাজরা ইউনিয়ন পরিষদ এবং বড়দল ইউনিয়ন পরিষদ থেকে কাপসান্ডা বাজার পর্যন্ত 11.5 কিলোমিটার সড়কের বেহাল দশা। সংস্কারের জন্য 3 প্যাকেজের মধ্যে একটি 2021 সালে এবং বাকি 2টি প্যাকেজের টেন্ডার হয় 2022 সালে। মূল প্রকল্পের মেয়াদ 1 বছর থাকলেও 3 দফা সময় বাড়ানোর পরও শেষ হয়নি কাজ। এলাকাবাসীর অভিযোগ, কোথাও 10% আবার কোথাও 20% কাজ করে বন্ধ রেখেছে ঠিকাদার। আমরা এখানে আমাদের একটা ডাক্তারও যদি আনি তাও আনার কোনো সুযোগ নেই, একটা মানুষ যে 1 বছর কার্ড আনছে তাও কোনো সুযোগ নেই। অত্যন্ত মর্মান্তিক ভাবে আমরা জীবনযাপন করছি। আমরা নাখালি রাস্তাটা একটা ভ্যান যায় না, একটা রোগী নেগালে বা আমরা যেতে পারি না, এত রাস্তা খারাপ আর আমরা রাস্তাঘাটে যাই চলতে পারছি না। এখানে কোনো যানবাহন চলতে পারে না। এখানে যদি একটা অ্যাম্বুলেন্স রোগীর সমস্যা হয়, অ্যাম্বুলেন্স ঢোকে না। এ নিয়ে দায়সারা বক্তব্য এলজিইডির। নতুন প্রকল্প প্রণয়ন করে সড়কটির আরো কাজ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের এখানে নতুন একটা প্রজেক্ট হয়েছে, সেই প্রজেক্টের থেকে আমরা এটা নতুন ভাবে প্রস্তাব করছি। ওই প্রজেক্টটা পাশ হলে আমরা তখন শুরু থেকে যে বাদ দিয়ে এবং শেষের থেকে যে
আরো আছে, সেটা আমরা করতে পারবো। এলজিইডির তথ্য মতে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 13,22,00,000 টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি না দিলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে নজিরবিহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘন্টা পরই হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড থেকে শুরু করে পানামা খাল, যেন সবকিছুই একাই করতে চান নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যের আরেক বেপরোয়া ইসরায়েলকেও দিয়ে যাচ্ছেন আশকারা। সামরিক সহায়তার পাশাপাশি গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ট্রাম্প নিজেই এখন নেতানিয়াহুর ভূমিকায়। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষবারের মতো সতর্ক করে ট্রাম্প বলেন, সব জিম্মিকে ছেড়ে দেয়া না হলে কাউকেই জীবিত রাখা হবে না, আর এজন্য ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সহায়তা পাঠিয়েছেন তিনি। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন ডেভিড বিষয়টি নিশ্চিত করেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে, এই আলোচনার লক্ষ্য হলো হামাসের কাছে বন্দী থাকা মার্কিন জিম্মিকে মুক্ত করা। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দেওয়ার পর এটি দুপক্ষের প্রথম আলোচনা। এতদিন হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো বৈঠকে অংশ না নিলেও ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে নানা কৌতূহল। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর দেয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, আরব পরিকল্পনায় গাজার বাস্তব পরিস্থিতি উপেক্ষা করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে বসবাসের অনুপযোগী। ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত গোলাবারুদে পূর্ণ এলাকায় বসবাস করা সম্ভব নয় বলে মন্তব্য তার। এর আগে ইসরায়েল জানায়, আরব দেশগুলোর জরুরি বৈঠকে 2023 সালের অক্টোবর পরবর্তী বাস্তবতাকে পাশ কাটানো হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষের সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলায় খালাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গিয়াসউদ্দিন আল মামুন। হাইকোর্টের দেয়া 7 বছরের সাজা বাতিল করলেন আপিল বিভাগ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।